আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন উপন্যাস তোমাতেই আসক্ত। লেখিকা তানিশা সুলতানা। তুমি মানো বা না মানো, মেয়েটির সাথে তোমার বিয়ে হয়েছে, এটা মিথ্যা হয়ে যাবে না। হাফিজুল চৌধুরীর কথা শুনে হাতের কাছে থাকা টি টেবিলে প্রচন্ড শক্তি প্রয়োগ করে ঘুষি মারলেন আবরার। মুহূর্তেই টি টেবিল ভেঙে গুড়িয়ে গেলেন। ঝনঝন শব্দে মুখরিত হয়ে গেল গোটা ডাইনিং রুম। শক্তপোষণ হাতের পিঠেও ঢুকে গিয়েছে কয়েক টুকরো কাচ। সেখানে হাত গল গল করে গড়াচ্ছে লাল রক্তের তরল পদার্থ। তাতে একটু বিচলিত দেখালো না হাফিজুলকে, যেন তিনি নিজ সিদ্ধান্তে অনড়। এই মুহূর্তে নাতি মারা গেলেও তিনি দমে যাবেন না। আফিয়া বেগম আঁচলে মুখ গুজে কেঁদে উঠল। শ্বশুরের সামনে গিয়ে দুটো বাক্য উচ্চারণ করার সাহস তার নেই। আর না আছে ছেলেকে শান্ত করার শক্তি। মাঝের মধ্যে তিনি নিজেকে ব্যর্থ মা বলে ঘোষিত করে, যে সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে না। আবরারের নিজের রক্তমাখা হাতের পানে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বলে, আমি তাতে মানি না, কবুল বলিনি। চালাকি করে কাবিননামায় সাইন করিয়েছেন আপনি দাদাভাই। নড়ে চড়ে বসলো হাফিজুর, যেন সে এই জবাবের অপেক্ষায় ছিল। ধবধবে ফর্সা দাড়িতে হাত বুলিয়ে বলে, মানতে তুমি বাধ্য, চালাকি করেছি, তুমি চুরি করিনি। পাঞ্জাবির পকেট থেকে একখানা কাগজ বের করে সেটা আবরারের সামনে তুলে ধরলো। এটা তোমাদের কাবিনের কাগজ, এখানে স্পষ্ট। তুমি বাকিটা শেষ করতে পারলো না দাদাজান। আবরার কাগজখানা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললো। আশ্চর্য বলে যায় হাফিজুর, শক্ত কণ্ঠে বলে, আবরার, কি করলে এটা তুমি? তোমাদের বিয়ের একমাত্র প্রমাণ ছিল এই কাগজ। আবরার কাগজের টুকরো ফ্লোরে ফেলে দিল। হাফিজুরের দিকে চোখ রেখে বলল, এইবার আর বলতে পারবেন না সে আমার বউ, ঝামেলা চুকে গেছে। দাঁড়িয়ে পড়ে হাফিজুর, রাগান্বিত স্বরে বলে, মেয়েটিকে আমি আমার কাছেই রাখবো, তোমার বউ পরিচয়, ঝামেলা চুকাতে দিব না। মানতেই হবে তোমার, বিয়েটা ছেলে খেলা নয়। আবরার দাঁড়িয়ে পড়ে, দাদার থেকেও দ্বিগুণ তেজি স্বরে বলে, তাহলে আমি বের হয়ে যাচ্ছি এ বাড়ি থেকে। দরজা খোলা আছে। ব্যাস। আবরার তাসতিন বড় বড় পা ফেলে বাইরে যায় চৌধুরী বাড়ির চৌকাঠ পেরিয়ে। একবার পিছনের দিকে তাকালে হয়তো দেখতে পেত আতিয়া বেগমের হৃদয়স্পন্দন আর মুখশ্রী, দাদা ভাইয়ের অসহায় চোখ দুটো। আবরার চোখের আড়াল হতে হাফিজুর চৌধুরী ধপাস করে বসে পড়ে সোফায়। এক হাত চোখের ওপর রেখে হু হু করে কেঁদে ওঠে। কলিজাখানা তার পুড়ে যাচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। মৃত ছেলের একমাত্র স্মৃতি ছিল কলিজার টুকরো নাতি। ছেলে গত হয়েছে 15 বছর। তখন আবরারের বয়স ছিল 10 বছর। সেই থেকে হাফিজুর চৌধুরী এই দুই হাতে আগলে রেখেছে আবরার আর তার মা আফিয়া বেগমকে। কখনোই দুঃখ কষ্ট কিছু পেতে দেয়নি। চাওয়ার আগেই হাজির করেছে প্রয়োজনীয় সকল কিছু। শুধু বড় ছেলের বউ বাচ্চার সুবিধা অসুবিধার কথা চিন্তা করে ঢাকা শহরে গড়েছে বিশাল অট্টালিকা। মেজ ছেলে এবং ছোট ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আতিয়া বেগম দৌড়ে আসে শ্বশুরের নিকট, হাঁটু মুড়ে বসে পড়ে পায়ের কাছে। শ্বশুরের হাত দুটো মুঠোয় ধরে অনুনয়ের সুরে বলে, বাবা, আবরারকে ফেরান, আমার ছেলে চলে যাচ্ছে। হাফিজুর আতিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ছেলের বউকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই। শুধু দীর্ঘশ্বাস ফেলে বলে, যেদিন তার মনে হবে আমরা তার ক্ষতি করিনি, সেই দিন ঠিক চলে আসবে তোমার ছেলে। অপেক্ষা করো বৌমা। সত্যিই কি তাই? 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর চলে গেল। আবরারের মনে হলো না তার দাদা এবং মা তার ক্ষতি করেনি। 13 বছর বয়সী একটা মেয়ের সাথে তার জীবন জুড়ে দিয়ে ভুল করেনি। তাকে ঠকায়নি। 7 বছর পাল্টে গিয়েছে অনেক কিছু। হাফিজুর চৌধুরী আর বেঁচে নেই। আবরারের হারানো শোকের 2 বছর পরেই পরগমন করেছে। হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছিল, তখন তার মেজ ছেলে, ছোট ছেলে এবং একমাত্র মেয়েও ছুটে এসেছিল সকল অভিমান ভুলে। ক্ষমা চেয়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া বাবাকে পা জড়িয়ে। দম বের হওয়ার আগে হাফিজুর চৌধুরী অক্সিজেনের মাস্ক খুলে 2টি শেষ কথা বলেছিল। শেষ বেলায় আবরারের মুখখানা দেখতে পারলাম না। আর আদ্রিতাকে তোমরা ভালো রেখো। আবরারের আমানত তোমাদের ভরসায় রেখে গেলাম। ঘুমের ঘরে অনুভব করি ঠান্ডা একটা জিহ্বা চেটে দিচ্ছে গোটা মুখ, যেন জিহ্বার মালিক জাগাতে চাইছে তাকে। ডিসেম্বরের মাঝামাঝি হাড় কাঁপানো শীত পড়েছে। এ সময় স্বাদের ঘুমের ব্যাঘাত ঘটালে নিশ্চয়ই ভালো লাগবে না। আদ্রিতারও ভালো লাগেনি। মুখখানা কম্বলের তলায় নিয়ে যেতে উদ্গত হয়, তবে জিহ্বার মালিকের জন্য পারে না। সে যেন পণ করে বসেছে বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে গিয়ে গিয়ে যাবে তুলতুলকে। পিটপিট করে চোখ তুলে তুলতুল কপাল কুঁচকে বলে, অ্যানি, ডোন্ট ডিস্টার্ব। বিড়ালটি মালিকের ঘুম ঘুম কণ্ঠস্বর শুনে থামলো, যেন সে বুঝতে পারলো তার উপস্থিতি টের পেয়েছে মালিক। আর জ্বালাতন তার ঠিক লাগবে না। তাই ভদ্র বাচ্চাদের মতো মালিকের গা ঘেয়ে শুয়ে পড়ে। হাত পা নেড়ে ঘুমানোর প্রস্তুতি নেয়। মিউজিকের আওয়াজ তুলে কিছু একটা বোঝালো সে। তুলতুল পাশ ফিরে অ্যানির উপর একটা হাত রাখে, শক্ত হয় এবং মুহূর্তের মধ্যে সেও ঘুমিয়ে যায়।
কিছু সময়ের ব্যবধানে দুজনে চিৎকার করে লাফিয়ে ওঠে, কেননা দুজনের মুখে কেউ ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। অ্যানি এদিক ওদিক ছোটাছুটি করছে, ভীষণ ভয় পেয়েছে সে। আদ্রিতারও ভয়ে বুক কাঁপছে। গভীর ঘুম ছিল, হঠাৎ পানির ঝাপটা সামলে উঠতে পারল না। যখনই বুঝতে পারে যে সে এবং তার ছোট্ট অ্যানি ভিজে জুবুথুবু হয়ে গিয়েছে, তখনই বড় বড় নয়নে সামনে তাকায়। তিথি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। তুলতুল চোখ নামিয়ে শুকনো ঢোক গিলল। মুখসহ জামার কিছু অংশ ভিজে গিয়েছে, কম্বলখানা চুপচুপে ভেজা। অ্যানি ছোটাছুটি থামিয়ে ঠান্ডা লাগছে বোধহয় তাই আদ্রিতার কোলে এসে গুটিসুটি মেরে বসে পড়ে। সে নিজের কামিজের অংশ দিয়ে মুছিয়ে দিতে থাকে অ্যানির শরীর। এমন ভাবে ঠান্ডা সহ হয় না তার, না জানি আবার অসুখ বাঁধিয়ে ফেলে। এহেন অদক্ষতা সহ হয় না তিথি, তাই মুখ বাঁকিয়ে বলে, মেলোড্রামা শেষ হয়ে এবার উঠুন মহারানী, অনেক কাজ পড়ে আছে, কাজগুলো শেষ করে উদ্ধার করুন আমায়। আদ্রিতা অ্যানির শরীর নজর রেখেই বলে, ডাকলেই পারতে, এভাবে ভিজিয়ে দিলে কেন? এবার শুকনো এই ভেজা কম্বল ভেজালে যে কিভাবে শুকাবো? তিথি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে তৎক্ষণে এলোমেলো জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে জবাব দেয়, আম্মু বললো না উঠলে পানি মারতে, তুই তো জানিস আমি আম্মুর কথা ফেলে দিতে পারি না। আদ্রিতা পাল্টা কোনো কথা বলল না, আর এর সাথে কথা বলতে ভাল লাগে না, এক পর্যায়ে ঝগড়া লেগে যাবে, তখন বকাগুলো তারই খেতে হবে। তাই অ্যানিকে কোলে নিয়ে বিছানা ছাড়ে রুম থেকে বের হবে, তখনই তিথি বলে ওঠে, তোর বিলাইকেও লুকিয়ে রেখে যা, ভাইয়া আসতেছে বাড়িতে, তার সামনে পড়লে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবে, আর তুইও লুকিয়ে থাকবি। তিথির কথা কানে তুললো না আদ্রিতা। তুহিন খুব ভালো, সে আদ্রিতার অ্যানিকে ভীষণ ভালোবাসে, কিছুতেই ফেলবে না, এটা নিশ্চিত সে। আমার শরীর ভালো নেই ভাবি, রান্না করতে পারবো না। ক্লান্ত ভঙ্গিমায় সোফায় গা এলিয়ে দিলেন আতিয়া বেগম। বেশ কয়েকদিন যাবৎ গা গুলাচ্ছে তার, মাছ মাংস খেতে পারছে না, মাথা ঘুরাচ্ছে বারংবার, বমি আসছে। বয়স তার ৪৫ ছুঁয়েছে, চেহারার জেল্লুস কমে এসেছে, চোখে নিচে কালি, দুই একটা চুলও সাদা হয়েছে। শ্বশুরের মৃত্যুর পর তিনি স্বেচ্ছায় ভাসুরদের সাথে এক বাড়িতে থাকেন। দুটো ভাসুর খুবই স্নেহ করলেও তাদের বউ খুব একটা ভালো চোখে দেখেন না আতিয়া বেগমকে। সুযোগ পেলে কটাক্ষ করতে ভোলে না। তাদের ঘাড়ের বোঝা আতিয়া এবং আদ্রিতা। রাজিয়া বেগম লক্ষ্য করে আতিয়া বেগমকে বলতে বলতে করেও বলা হয়নি, আজকের কপাল কুঁচকে বলেই ফেলে, কাল দেখলাম বমি করলে মাছ খেতে পারছো না, ঘটনা কি? স্বামী মরেছে, এত বছর হয়ে গেছে, সন্তান ফেলে রেখে চলে গেছে, এই সুযোগে কার সাথে ছিলে? বড় ভাবির কথার কোনো প্রক্রিয়া করবেন না আতিয়া বেগম। যৌবন কালে যখন স্বামী পরগমন হয়েছিল, তখন বাবা ভাই বহুবার বলেছিল, আতিয়া নতুন করে জীবন কর, এভাবে কি দিন যাবে? আতিয়া মন গলাতে পারেনি, সম্পর্ক ছিন্ন করলেও ভাই বাবার সাথে, তবুও নতুন ঘর বাঁধার কোনো স্বপ্ন ভাবেনি। তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে আতিয়ার ঠোঁটের কোণে। রাজিয়ার বিরক্তি আকাশ ছুঁই ছুঁই, বারংবার এগিয়ে আসে ঝগড়া বাঁধাতে, কান্নাকাটি করতে, কিন্তু পারে না। মাঝের মধ্যে তিনি হতাশ হয়, মনে মনে ভাবে, আতিয়া বেগম মানুষ নাকি অন্য কিছু, এত কটু কথা সহ করে কিভাবে? তবে আজকে তিনি ছাড়বে না যেন পণ করেছে। এগিয়ে এসে বসে আতিয়ার পাশে এবং বলে, তুমি যে ব্যাপারখানা ভেবে দেখেছো না, দুটো সন্তানের মা হয়েছ, এই লক্ষণগুলোর সাথে পরিচিত তুমি? কোনো অঘটন ঘটিয়ে ফেললে আগে বলো, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, অ্যাবর্শন করিয়ে আনবো, ঝামেলা মিটিয়ে যাবে। চোখ খুলে আতিয়া শান্ত দৃষ্টি পর্যবেক্ষণ করেন রাজিয়া বেগমকে। কি অবলীলায় বলে ফেললো কথাগুলো! তার সন্তানরা কাছে থাকলে নিশ্চয়ই তাকে এভাবে অপমান করতে পারতো না কেউ। বাজে কথা বলার আগে দুবার ভাবতো। আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে এগিয়ে আসে। বড় মায়ের কথা গুলো সে শুনেছে, অপেক্ষায় ছিল মা কখন প্রতিবাদ করবে, কখন বলবে, ভাবি এসব কিচ্ছু না, তুমি চিন্তা করো না। কিন্তু আদ্রিতা হতাশ করে দিল চুপ থাকা আতিয়া। চোখ দুটো টলমল করে ওঠে, রাজিয়ার মুখোমুখি দাঁড়ায় এবং কাট কাট গলায় বলে, বড় মা, আমার মাকে এমন কথা বলবেন না, তিনি ফুলের মতো পবিত্র, আপনার মন মানসিকতা পরিবর্তন করা দরকার। রাজিয়া দাঁড়িয়ে পড়ে, তেড়ে আসে আদ্রিতার দিকে, উচ্চস্বরে বলে, কে কেমন আমি জানি না, দুটো চোখ সব তো দেখি, পাশের বাড়ির আফজালের ঘন ঘন বাড়িতে আসার কারণ আমি বুঝি না? নেহাত আমরা ভালো মানুষ তাই চুপ করে থাকি। অ্যানি মিউজিক আওয়াজ তোলে, যেন সে বুঝতে পারছে মহিলাটি আদ্রিতাকে বকা দিচ্ছে। রাজিয়া বিড়ালের পানে তাকায়, পরপরই বলে, তোর পবিত্র মাকে বলিস বাচ্চা নষ্ট করতে। বিধবা মানুষ চাহিদা থাকতেই পারে, তাই বলে আমাদের মান সম্মান ডুবাতে দিব না। আর তুই বা কি বোঝাবি, তুই তো বিধবা। আতিয়া বেগম দাঁড়িয়ে পড়ে, চোখ দুটো ছলছল করছে তার। এতক্ষণে এত কথা তার গায়ে না লাগলেও এবারে কলিজায় লেগেছে। ধরে আসা গলায় মিটমিট করে বলে, এমন কথা বলবেন না ভাবি, আদ্রিতা বিধবা নয়, ও কখনো বিধবা হবে না। আদ্রি মুখ বাঁকিয়ে বলে, আপনার বোধহয় স্মৃতিশক্তি হারিয়ে গেছে, আপনি ভুলে গিয়েছেন আমার বিয়ে হয়
আর মা তুমিও না, এর কথা শুনো না। রাজিয়া আরো কিছু বলতে যাবে, আতিয়া তার হাত দুটো মুঠো করে ধরে, ইশারায় মিটিয়ে করে কিছু বলবে। মুখ বাঁকায় রাজিয়া, আতিয়া বেগমকে থেকে হাতখানা ছড়িয়ে দেয় ঝাড়া দিয়ে। রাগে তার আকাশ ছুঁই ছুঁই। আদ্রি তার গালে কষে একটা থাপ্পড় দিতে পারলে শান্তি লাগতো। সাহস কত তাকে বলে তার নাকি স্মৃতিশক্তি হারিয়েছে। তুই তোর মাকে নিয়ে বেরিয়ে যেতে পারিস না এ বাড়ি থেকে, আমাদের একটু শান্তি দিতে পারিস না? আদ্রিও সমান তালে বলে, এই বাড়িটা বড় মায়ের ছেলে, তাহলে এখান থেকে তোমরা বের। বাকিটা শেষ করার আগে রাজিয়া বেগমের হাত ওঠে আদ্রির গালে, খুবই শক্ত একটা থাপ্পড় চুপ করিয়ে দেয়। মাথা ভনভন করছে আদ্রির, কিছু মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কানে আসে আতিয়া বেগমের আর্তনাদ, অনুভব করে নরম তুলতুলে একখানা হাত জড়িয়ে ধরেছে আদ্রিকে। থেমে যায় রাজিয়া, উচ্চস্বরে বলতে চলছে, বাইরের মেয়ে হয়ে আমাকে এসব বলার সাহস কোথায় পাস তুই? মুখ বেড়ে গিয়েছে, একদম ভেঙে দিব। আবরার একটা চোর, সে চুরি করে আমার শ্বশুরের থেকে বাড়ি লিখিয়ে নিয়ে নিখোঁজ হয়েছে, আমাদের ঘাড়ে রেখে গিয়েছে উটকো ঝামেলা। তার মা একটা বেহায়া মহিলা, বুড়ো বয়সে পেট বাঁধিয়েছে, এমন আরো অনেক কিছু। আদ্রি চোখ তুলে তার কোলে থাকা অ্যানি মিউজিক আওয়াজ তুলে বকা দিয়েছে রাজিয়া বেগমকে। কত বড় সাহস, তারই মানিবের গায়ে হাত তুলেছে। আদ্রি কোল থেকে নামলে কিছুক্ষণ খামচে দিতে রাজিয়াকে। আতিয়া স্নেহমাখা হাত বুলিয়ে দেয় আদ্রির গালে, কপট রাগ দেখিয়ে বলে, বেশি কথা বলিস তুই, চুপ থাকা যায় না? আদ্রিতা মৃদু হেসে মাথা ঠেকায় আতিয়ার বেগমের বুকে এবং ধরে আসা স্বরে বলে, চলো না মা, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে তুমি আমি ছাড়া কেউ থাকবে না, আমাদের শান্তির একটা সংসার হবে। জবাব দেয় না আতিয়া বেগম, মনে মনে বলে, আমাদের কপালে শান্তি লেখা নাই রে মা, আমরা যে পোড়া কপাল নিয়ে দুনিয়াতে এসেছি, আমার আবরার আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে গেছে। এইদিকে সুইজারল্যান্ড জুরিখ শহরে নির্বাক এবং নিস্তব্ধ। বাংলাদেশের মতো জঞ্জাট, শব্দদূষণ, কোলাহল এসবের অস্তিত্ব নেই। ভোরের আলো ফুটেছে বেশ কয়েক ঘন্টা আগেই। কর্মজীবী মানুষ ছুটতে চলেছে নিজ নিজ কর্মস্থানে। রোডের কাছে অবস্থিত ছোট্ট একটা বাড়িতে তখনও আলো জ্বলেনি। বাড়ির ভেতরে অন্ধকার ছেয়ে আছে, যেন সূর্য মামা এখনো ওঠেইনি। বাড়ির মেইন ফটক পেরোলে নজরে পড়ে বিশাল একটা ড্রয়িং রুম। বড় বড় চারখানা সোফার চারপাশে রাখা, মাঝখানে টি টেবিল, সেই টেবিলের উপরে অর্কিড ফুলের একখানা টব রাখা, বাম পাশে কিচেন এবং সোজাসুজি সিঁড়ি। সিঁড়ি বেয়ে উপরে উঠলে নজরে পড়বে চারটে রুম। একটা রুমের সামনে বড় বড় অক্ষরে লেখা, আবরার তাসনিন। পাশের রুমখানা হতে হাই তুলতে তুলতে বের হয় সিয়াম। ঘুম তার এখনো পুরোপুরি কাটেনি, চোখ দুটো যেন লেগে আসছে। হাতে বড় একটা ফোন, দৃষ্টি তার এখনো ফোনের স্ক্রিনে। ললাটে তিনটি ভাঁজ পড়েছে, মূলত ঘুম ছোটানোর উদ্দেশ্যে ফোনখানা হাতে তুলেছে। ফেসবুক নিউজফিড ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ নজর আটকেছিল অ্যাড ফ্রেন্ডে আসা একটি আইডির পানে। তখনই তড়িঘড়ি হয়ে বিছানা ছেড়েছে সে। সিয়াম আবরারের কক্ষের দরজায় টোকা দেয়। দৃষ্টি পড়ে নেম প্লেটের উপর, বিড়বিড় করে একবার নামখানা পড়ে, এরপরে মুখ বাঁকায়, শালা তোর নাম আবরার সেটা আমরা জানি, আমাদের জানাতে হবে না। পরপরই টোকা দেয়, ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। বিরক্ত হয়ে সিয়াম দরজা ঠেলে ভিতরে ঢুকে ডান পাশের সুইচ বোর্ডে বাটন টিপে রুমটা আলোকিত করে। কোমর অব্দি কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে আবরার। বড় বড় চুলগুলো এলোমেলো, দুই হাত উপর দিক দিয়ে দিয়েছে। ফর্সা বুকের কালো কয়লার ঠিক ওপর সাদা রঙের ব্যান্ডেজ জড়ানো। নাভির বাম পাশেই ওয়ান টাইম ব্যান্ডেজ, কপালে রক্ত শুকিয়ে টান টান হয়ে আছে। সিয়াম এগিয়ে যায়, আবরারের শরীর হতে কম্বল টান মেরে ফেলে নেয়। হাত বাড়িয়ে কাটা জায়গায় ছুঁয়ে দেয় আলতো করে। পরই বলে, আবরার ব্রো, অহনা ছাড়াও তোর আরো একটা বোন আছে, আগে তো বলিসনি। কি কিউট রে তোর বোন, আন্টির সাথে পিকচার আপলোড করেছে ফেসবুকে। আবরার চোখ খুলে তাকায় সিয়ামের পানে, বা ব্রু কুচকে করে। ব্যাস, সিয়াম বুঝতে পারে। কথা বললে কি প্রবলেম তোর? সবসময় এমন ইশারা কেন করিস? মাঝের মধ্যে মনে হয় আমি তোর বউ বাচ্চাদের নিয়ে সময় কাটাচ্ছি, তোর জোর রোমাঞ্চ পেয়েছে, তাই ইশারায় ডাকছিস কাছে যেতে। সিঙ্গেল লাইফে এমন ইশারা কতটা যন্ত্রণাদায়ক বুঝিস তুই? আবরার ধীরে সুস্থে উঠে বসে, বাহাতে চুলগুলো পেছনে ঠেলে হামি তুলে দেওয়ালে টাঙানো ঘড়ির পানে নজর বুলিয়ে সময় দেখে নেয়। এরপর গম্ভীর স্বরে বলে, স্টপ দ্য ড্রামা অ্যান্ড টেল মি হোয়াটস হ্যাপেন। সিয়াম ধপ করে বসে পড়ে আবরারের পাশে, ফোনখানা এগিয়ে দেয়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আতিয়া বেগমের কাঁধে মাথা রেখে দূর অবস্থিত সাগর দেখছে একটা মেয়ে। নীল রঙের টপস এবং কালো জিন্স পরনে তার। গায়ে ঝুলছে নীল রঙের ওড়না, লম্বা চুলগুলো হাঁটু ছড়িয়ে গিয়েছে। আবরারের চোখ আটকায় ক্যাপশনে, সেখানে লেখা রয়েছে,
আই উইশ আমার জীবনে একজন সুপার হিরো আসতো, আমাকে আর আমার মাকে নিয়ে চলে যেত অনেক দূরে, যেখানে সবাই আমাদের ভালোবাসতো এবং সম্মান করত। সিয়ামের ফোনখানা শুনে ছুড়ে মারলো আবরার, ছাড়িয়ে বেলকনি পেরিয়ে তার স্থান হয় বাগান। ইতিমধ্যে চোয়াল শক্ত করে ফেললো, লাল লাল আঁখি দুটো যেন আগুন ঝরছে। স্তব্ধ সিয়াম খানিকক্ষণ তাকিয়ে থাকে আবরারের মুখপানে, পরপরই কাঁদো কাঁদো স্বরে বলে, আমার ফোন তোরে কি ক্ষতি করছে ভাই? 5 দিন হলো ফোনটা কিনেছিলাম। ফোঁস করে শ্বাস টানে আবরার, চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে, তারপর খাটের পাশে থাকা টি টেবিলের ওপর থাকা চার্জার হতে ফোন তুলে ব্যস্ত ভঙ্গিমায় কিছু করতে করতে সিয়ামকে আদেশের স্বরে বলে, দুটো দুটো টিকেটের ব্যবস্থা কর ইমিডিয়েটলি। ফোনের শোক ভুলে চিন্তায় পড়ে গেল সিয়াম, পরপরই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ওর। বাই এনি চান্স আবরার কি তার জন্যই মেয়েটি এখানে আনার ব্যবস্থা করছে? তোর বোনকে এখানে আনবি? আগে বলে রাখলে তাকে কিন্তু আমি বিয়ে করব, প্রেম টেম করব না। আবরার তাকায় সিয়ামের পানে, মুহূর্তে সিয়াম এক দৌড়ে বেরিয়ে পড়ে রুম হতে। প্রথমে বাগানে যেতে হবে, ফোনখানা আস্ত থাকলেই হলো। আবরার বিড়বিড় করে আওড়ায়, আই উইল কিল হিম। তার সাহস হলো কি করে আমার আম্মুর পিকচার ফেসবুকে আপলোড দেওয়ার? অহনা পুত্র সন্তানের জননী হয়েছে। ফোনের স্ক্রিনে একদৃষ্টিতে তাকিয়ে আছে আতিয়া বেগম, তার সেই ছোট্ট মেয়ে যে কিনা সর্বক্ষণ মায়ের আঁচলে ধরে ঘুরঘুর করতো। সে মেয়েটি মা হয়েছে, চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা, হাত পা নেড়ে নেড়ে খেলছে। তারই পাশে ক্লান্ত ভঙ্গিমায় শুয়ে আছে আতিয়া বেগমের কলিজার টুকরো অহনা। বহু বছর হয়ে গেছে মেয়েটিকে সামনে থেকে দেখা হয় না, বুকে জড়িয়ে আদর করা হয় না। কলেজে উঠতেই সম্পর্কে জড়িয়ে পড়ে সুইজারল্যান্ডের বাসিন্দা এক ছেলের সাথে, বিয়ে করতে বলে সিদ্ধান্ত নেয়। তার সেই সিদ্ধান্তে হাফিজুর চৌধুরী কিংবা আতিয়া কেউই মানা করেনি। অগত্যা 18 বছর পেরোলে সেই ছেলের সাথে পাড়ি জমায় সুইজারল্যান্ড। ভুলে যায় মা এবং দাদাকে। আতিয়া বেগমের দুটো সন্তান, দুজনেই তার থেকে বহু বহু মাইল দূরে। মাঝে মধ্যে একটু একটু ফোনে কথা বলে। তারও ইচ্ছে করে ছেলে মেয়েদের নিয়ে এক ছাদের তলায় বাস করতে, ঘুম থেকে উঠিয়ে ছেলে মেয়েদের মুখ দেখতে, মা ডাক শুনতে। টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে ফোনের স্ক্রিনে। প্রাণ ভরে দোয়া করতে ভুলে না মেয়ে এবং নাতিকে। তখনই ফোন বেজে ওঠে আতিয়া বেগমের। ফোনখানা রিসিভ করে কানে তুলতেই ভেসে আসে ছেলের গম্ভীর কণ্ঠস্বর, আম্মু আমি টিকিট পাঠিয়েছি কাল সকাল 6টায় তোমার ফ্লাইট। আর কোনো কথা শুনতে চাই না আমি। দীর্ঘশ্বাস ফেলে আতিয়া, হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে মলিন স্বরে বলে, এতে মেয়েটাকে ফেলে রেখে আমি কোথাও যেতে পারবো না। 3টি মাসের অপেক্ষা কর, আদ্রির বাবা দেশে আসুক, তার কাছে মেয়েকে বুঝিয়ে দিয়ে আমি চলে যাব তোমাদের কাছে। সিম্পিতি বিড়বিড় করে আওড়ান আবরার এবং মুখে বলে, দুটো টিকিট পাঠিয়েছি। একটু অবাক হয় আতিয়া বেগম, তার ছেলে দুটো টিকিট পাঠিয়েছে? ঠিক শুনলো? আবরার আদ্রিকে নিতে চাচ্ছে তার কাছে? আদ্রি যেতে না চাইলে কান ধরে টেনে নিয়ে আসবে, ব্যাস কল কেটে দেয়। মৃদু হাসে আতিয়া বেগম। অবশেষে আদ্রি আর আবরার মুখোমুখি হবে। ভার্সিটির মাঠে 3 বান্ধবী এবং এক বন্ধুর সাথে বসে আছে আদ্রি। মনটা তার একদমই ভালো নেই। সর্বক্ষণ ঠোঁটের কোণে হাসি লেগে থাকা আদ্রির মুখটা আজকে মলিন, বকবকে রানীর মুখে কুকুট এঁকে যাচ্ছে। শুভ ইতিমধ্যেই কয়েকবার আদ্রিকে খুঁচিয়েছে, কি হয়েছে জিজ্ঞেস করতে করতে ক্লান্ত সে, তবুও আদ্রিতা মুখ খুলছে না। হাঁটুতে মাথা ঠেকিয়ে দূরে ঘাসের উপরে খেলতে থাকা অ্যানিকে দেখছে। সে যেখানেই যায় অ্যানিকে সাথে নিয়ে যায়। চৌধুরীর বাড়ি কেউই তেমন পছন্দ করে না, সুযোগ খোঁজে ফেলে দেওয়ার। এই আদ্রি দেখ, ওই তোর আসিফ আদনান এসেছে আমাদের দিকেই। চট করে মাথা তোলে সে, অনবরত দৃষ্টি ঘুরিয়ে এদিক সেদিক তাকায়। ভার্সিটির গেটের ভিতরে ঢুকতে থাকা লম্বা এক যুবকের দেখে নিমিষে মলিন ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চুলের ভাঁজে হাত ঢুকিয়ে ঠিকঠাক করে নেয়, শুকনো ঢোক গিলে মাশাআল্লাহ আওড়ায়। এই যুবককে ভালোবাসে আদ্রিতা একটু বেশিই। তার শয়নে স্বপনে শুধু মানুষটি রয়েছে। বলা বাহুল্য এই মানুষটিকে দেখার জন্য ক্লাস ফাঁকি দিয়ে মাঠে বসে থাকে, কিন্তু কখনোই তার সামনে দাঁড়ানোর সাহস হয়নি। কখনোই চোখে চোখ রেখে ভালোবাসার কথা জানতে পারেনি সে। বহুবার ভেবেছে আজকে প্রপোজ করেই ফেলবে, তবে সাহস জোগাতে পারেনি। স্মৃতি পুনরায় হয়ে ওঠে। আদ্রি এটাই সুযোগ, আজকে মনের কথা বলে দি তাকে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা, দৃষ্টি সরায় অফিসের পান থেকে, চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে। পরপরই চোখ খুলে পুনরায় তাকায় অফিসের পানে। ওই তো অ্যানির কাছে এসে থামলো। হাঁটু মুড়ে বসে ডান হাত বাড়িয়ে কোলে তুলে নিল অ্যানিকে। এবার বুকের সাথে চেপে ধরে চুমু খেলো ঠোঁট দাবিয়ে। গলা শুকিয়ে আসে আদ্রিতার। সেই চুমু অ্যানির নয়, তার গালে পড়েছে। লজ্জায় কান গরম হয়ে ওঠে, হাঁসফাঁস করতে করতে দাঁড়িয়ে পড়ে। আদ্রিতা দাঁড়ানো দেখে বাকিরাও দাঁড়ায়। এসা বলে, কি হলো আদ্রিতা, কি ভাবছিস? আদ্রিতা জবাব দেয় না,
শুভ কপাল কুঁচকে বলে, আদৌ ব্লাশ করছিস কেন তুই? স্বপ্নে কি আসিফ আদনানকে নিয়ে কক্সবাজার চলে গেলি নাকি? বাকিরা হেসে ওঠে। আদ্রি চোখ পালিয়ে তাকায় শুভর পানে। তখনই ভেসে আসে হাস্যোজ্জ্বল সুন্দর এক কণ্ঠস্বর, আদ্রিতা, বিড়ালটা তোমার? স্মৃতি খোঁচা মারে আদ্রির তাকে। ধীরে ধীরে তাকায় আসিফ আদনানের পানে। বুক কাঁপছে তার। লোকটার শরীর থেকে ভেসে আসছে জেন্টস পারফিউমের সুঘ্রাণ। কেমন মাতাল মাতাল লাগছে। ইচ্ছে করছে সাদা পাঞ্জাবিতে নাক ডুবিয়ে সমস্ত ঘ্রাণ শুষে নিতে। আদ্রির থেকে জবাব পেয়ে মুখের সামনে তুড়ি বাজায় আসিফ। চমকায় আদ্রি। স্মৃতি বলে ওঠে, অ্যাকচুয়ালি ভাইয়া, আদ্রিতা নন লাভস উইথ ইউ, তাই নার্ভাস হয়ে যাচ্ছে। কপাল কুঁচকায় আসিফ। আদ্রিতা চোখ মুখ কুঁচকে বন্ধ করে ফেলে। ইস, এভাবে মুখের উপর বলতে হয়? এবার কোন দিক দিয়ে দৌড় দিবে আদ্রিতা? কোন দিক পালাবে? তারপরে আসিফ হেসে ওঠে। আদ্রিতার কপালে 2 আঙ্গুল টোকা দিয়ে বলে, ভালোবাসলে বলে দিতে হয়, মনের মধ্যে কথা জমাতে নেই, পচে যায়। সকলেই ও হো করে বলে ওঠে। লজ্জায় মাথা নিচু করে ফেলে আদ্রিতা। ইচ্ছে করছে মাটির ফাঁক করে ঢুকে পড়তে। আসিফ অ্যানিকে নামিয়ে দেয়। তারপর আদ্রিতার ডান হাতখানা মুঠোয় করে ধরে উপরে তোলে। স্মৃতির থেকে কলম টেনে নিয়ে হাতের ফোন নাম্বারটা লিখে দেয় এবং সাথে সাথে হাত ছাড়ে। আদ্রিতা বড় বড় নয়নে তাকিয়ে আছে আসিফের পানে। লোকটা তার হাত ধরলো। কল করিও, অপেক্ষায় থাকবো। তারপর তারপর আসিফ আদনান চলে যায় ভার্সিটির ভিতরে। পেছনে রেখে যায় স্নিগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিতা এবং তার বন্ধুদের। এতটা সহজ? মানে আসিফ আদনান পছন্দ করে আদ্রিতাকে? বাহ। বাড়ি ফিরে দেখতে পায় আতিয়া বেগম বড় বড় দুটো লাগেজ গুছিয়ে ড্রয়িং রুমে বসে আছে। দেখতে তাকে বড় উদাসীন লাগছে। বড় মা মেজো মা কি মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে? বুকটা কেঁপে ওঠে। চিন্তিত আদ্রিতা অ্যানিকে কোল থেকে নামিয়ে দৌড়ে গিয়ে বসে আতিয়া বেগমের পাশে এবং 2 হাত জড়িয়ে ধরে কাঁধে কাঁধে মাথা রেখে শুধায়, মা, কোথায় যাচ্ছ তুমি? আমাকে কেন বললে না? আমি যদি আর একটু পরে আসতাম তাহলে কি আমাকে রেখেই চলে যেতে? আতিয়া বেগম হাসে। আদ্রিতার হাতের উপর হাত রাখে। তোর জন্যই বসে আছি, তোকে নিয়ে যাব। কোথায়? সুইজারল্যান্ড। ললাটে ঝাঁপ পড়ে আদ্রিতার। ছেড়ে দেয় আতিয়াকে। কেন? তোমার ছেলের কাছে? অহনার বাবু হয়েছে দেখতে। কতদিন থাকবো? 10-15 দিন। সত্যি তো? হুম, যাব। চট করে জামা পাল্টে আয়। ওকে। আদ্রিতা উঠে পড়ে। কয়েক পা এগোতে অ্যানির কথা মনে পড়ে। সে চলে গেলে অ্যানিকে রেখে যাবে কার কাছে? মুহূর্তেই পেছনে ঘুরে প্রশ্ন করে, মা, অ্যানি সেও যাচ্ছে আমাদের সাথে? আদ্রিতায় খুশি আর দেখলো কে? সে নাচতে নাচতে চলে যায় রুমে। হাতের নাম্বারখানা খাতায় লিখে ফেলে। তারপর বিছানায় তাকাতেই দেখতে পায় তার জামা কাপড় রাখা সেখানে। মাঝের মধ্যে আদ্রিতার মন চায় আতিয়া বেগমকে কয়েকটা চুমু দিতে। এই মানুষটা এত ভালো কেন? এই যে আদ্রিতার পরনের কাপড়গুলো ঠিক করে রেখেছে। মনে মনে মাকে 1000 বার ভালোবাসি ভালোবাসি বলতে ওয়াশরুমে ঢুকে যায়। মিনিট 10-এর মতো সময় নিয়ে তৈরি হয়ে নেয় এবং অ্যানিকেও তৈরি করায়। অনবরত বেজে চলছে কলিং বেল। বিরক্তির চোখ মুখ কুঁচকে ফেলে আবরার। মনিটরে চলছে ইংলিশ মুভি। অতি মনোযোগ সহকারে মুভির মজা উপভোগ করছিল সে। মনিটরে মুভি পজ করে খাট থেকে নেমে পড়ে। শক্তপোষণ হাতে এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে কক্ষ থেকে বের হয়। ততক্ষণে সিয়াম দরজা খুলে দিয়েছে। একে একে ভিতরে ঢুকে পড়ছে 3 জন পুরুষ। এরা আবরারের বন্ধু, আনাম, ইভান, আহাদ। তারা ভেতরে ঢুকে একটু নীরব নেই। প্রথমেই সিয়ামকে চ্যাংদোলা করে ধরেছে এবং একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। মূলত প্রশ্নের উত্তর জবাব না পেলে তাকে নামানো হবে না। সিয়াম চিল্লিয়ে ওঠে এবং বলে, আবরারের বোনকে পছন্দ হয়েছে আমার এবং আবরার শুধু আমার জন্য ওর বোনকে সুইজারল্যান্ড আনছে। এই যে তোরা 2 ঘন্টা পরেই ল্যান্ড করবে। সিয়ামকে সোফায় শুইয়ে দেয় ওরা। ঘন্টাখানেক আগে ওদের চ্যাট গ্রুপে সিয়াম বলেছে, গাইজ, আবরার আমাকে ভীষণ ভালোবাসে। ব্যাস এইটুকু। মুহূর্তে ওরা যার কাছ থেকে ছুটে এসেছে আবরারের রুমে রহস্যের উদ্ঘাটন করতে। আবরার ওদের কার্যকলাপ সবটাই দেখে। পরপরই হাতঘড়ি নজর রাখে। 3টা বেজে 4 মিনিট। এয়ারপোর্টের উদ্দেশ্যে এখনই বের হতে হবে। লং জার্নি করার অভ্যাস নেই আদ্রিতার। তার প্লেন ভ্রমণ তো একদমই প্রথমবার। অনেক এক্সাইটেড ছিল। ভেবেছিল মেঘ দেখতে দেখতে পৌঁছে যাবে সুইজারল্যান্ড। কিন্তু গোটা জার্নি ঘুমিয়ে পার করেছে। প্লেন ল্যান্ড করার পরপরই ঘুম ছুটেছে এবং তখন থেকেই অপেক্ষা করছে। লাগেজ হাতে পাওয়ার পর সেটা গ্রহণ করবে। 11টা দেখা মেলবে আবরারের। দেখেছেন আতিয়া বেগম। আদ্রিতার সেখানে খেয়াল নেই। সে ব্যস্ত অ্যানিকে এয়ারপোর্ট দেখাতে। ইস রে অ্যানি, যদি তোর বাবা আসিফ আদনানের সাথে এখানে আসতে পারতাম তাহলে তোর জন্য নতুন একটা ভাইবোন নিয়ে ফিরতে পারতাম। কথাটা বেশ জোরে বলেছে এবং কথা শেষ হওয়ার পরে মুহূর্তেই ধাক্কা খায় শক্তপোষণ কিছুর সাথে। বিরক্ত আদ্রিতা কপাল কুঁচকায় তাকায়। মুহূর্তেই আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। এটা কি রে ভাই, এত লম্বা মানুষ হয়? আর এভাবে কেন তাকাচ্ছে? ধাক্কা খেলো বলে,
বাপরে বাপ, এমন ভাবে তাকিয়েছে যেন আদ্রিতাকে কাঁচা গিলে খাবে, একটু ঢেকুর তুলবে না। দৈত্য যেন কোনো একটা শুকনো ঢোক গিলে আদ্রিতা পাশে তাকাতে দেখতে পায় আতিয়া বেগম দৈর্ঘ্যটার হাত জড়িয়ে কাঁদছে। চতুর আদ্রিতা বুঝে ফেলে এইটাই হচ্ছে আবির তাসনিন। তাই সে একটু হাসার চেষ্টা করে, এক হাতে কপালে তুলে স্যালুট করার পরে বলে, আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? আমিও ভালো আছি, শরীর ভালো তো? আমার ভালো আছে, তাহলে চলুন যাই। বলতে বলতে আবরারের পাশ কাটিয়ে চলে যায়। আবরার বিড়বিড় করে আওড়ান, আসি বাদনান। আতিয়া বেগম এয়ারপোর্ট থেকে হাসপাতালের উদ্দেশ্যে বেরোবে। আদ্রিতাও যেতে চেয়েছিল, তবে আতিয়া বেগম সাথে নিতে নারাজ। এমনিতেই দুর্বল, এখন হাসপাতালে গেলে খুঁজেই পাওয়া যাবে না। অহনার হাজবেন্ড নিতে এসেছে ওনাকে। আদ্রিতার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খায় আতিয়া বেগম। আবরার বিরক্তির চোখে মুখ কুঁচকে হাত ঘড়ির সময় দেখে নেয়, বলে, মেলোড্রামা শেষ হবে কখন? আদ্রিতা ভেংচি কাটে, কিরে ভাই, এভাবে গম্ভীর স্বরে বলার কি হলো? স্বাভাবিক কণ্ঠে বলা যেত না? আম্মু, তোমাদের আলাপ শেষ হয়, এবার চলো। উজবুক একটা। আদ্রিতা ভেবে পায় না তার মতো এই কিউট ইনোসেন্ট মিষ্টি মেয়ের ভাই এমন তরতাজা গোমড়ামুখো ভাল্লুক কি করে হলো। অবশ্য হবেই না কেন, সে তো আর আপন ভাই না, পাতানো ভাই। আতিয়া বেগম আবরারের হাত ধরে বলে, ওকে দেখে শুনে নিয়ে যাস। আদ্রিতার সাথে সাথে ঘোর প্রতিবাদের সুরে বলে, মা, আমাকে দেখে নিয়ে যেতে হবে না, আমি বড় হয়ে গেছি, নিজেকে দেখে শুনে নিয়ে যেতে পারবো। চোখ রাঙায় আতিয়া বেগম, একটু কেয়ার না করে না আদ্রিতা। আবরা ভ্রু কুঁচকে বাঁকিয়ে এক পলক তাকায় এবং সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলে। অতঃপর আতিয়া বেগম গাড়িতে উঠে বসে। শেষবার হুঁশিয়ারি করে আদ্রিতাকে এবং আবরারকে। মুহূর্তেই শো করে চলে যায় গাড়ি। গাল ফুলে সেদিকে তাকিয়ে থাকে আদ্রিতা। রাস্তাঘাট বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জ্যাম নেই, নিরিবিলি গাড়ি চলাচল করছে। আদ্রিতা মনে মনে বলে, যতটা ভেবেছিলাম ততটা উন্নতি করতে পারেনি দেশটা। বাংলাদেশ কত গাড়ি, কত কত গাড়ির ঠেলায় রাস্তা ব্লক হয়ে থাকে, আর এই দেশে রাস্তাঘাটে তেমন গাড়িই নেই, গাড়ির উৎপাদন কম। দূরে কোথাও এসে পড়লাম, জ্যামের মজা উপভোগ করতে পারবো না। ভাবতে ভাবতে তার আরেকটা বিষয় খেয়াল হলো, তাকে কেউ ভালোবাসে না, কেউ মানে কেউই না ভালোবাসে না। মা নিশ্চয়ই তাকে একা একা ফেলে চলে যেত না। হতাশ অদ্রিতা অ্যানির পানে তাকায়। সে আপাতত কুটুর কুটুর নয়নের চারপাশ পর্যবেক্ষণ করছে, মনে মনে বোধহয় বলছে, মাম্মা, তুমি আমাকে নিয়ে কোথায় চলে এসেছো? এই বিড়ালটাকে আদ্রিতাকে এনে দিয়েছিল তার বাবা আরিফ ইসলাম। ১৯তম জন্মদিনে তিনি মেয়ের সাথে দেখা করতে এসেছিল সুদূর সিঙ্গাপুর থেকে। ৩ মাস সময় কাটিয়েছেন। বিড়াল ছানাটি তখন ছিল একটুখানি, ভালো করে হাঁটতে পারত না। সেই থেকে আদ্রিতা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে, নাম দিয়েছে অ্যানি। ধবধবে ফটফটে পরিষ্কার রাস্তার এক কোণে কালো রঙের একটা গাড়ি রাখা রয়েছে, দেখতে বেশ সুন্দর। সেই গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে আবরার। আদ্রিতা দৌড়ে এসে দাঁড়ায় আবরারের সামনে, আতঙ্কিত স্বরে বলে, আল্লাহ, কি করছেন? অন্যের গাড়িতে কেন উঠছেন? নিশ্চয়ই আমার সামনে একটু বড়লোক সাজছেন। আরে বড় ভাই, এটা বাংলাদেশ নয়, এখানে। বাকিটা শেষ করার আগে আবরার শক্ত গলায় ধমক দিয়ে বলল, শাট আপ, মুখটা বন্ধ রাখো এবং গাড়িতে বসো। শুকনো ঢোক গিলে আদ্রিতা, আর ছোট্ট বুকখানা কাঁপছে। এত জোরে কেউ কাউকে ধমক দেয়? একটুর জন্য কিডনিটা গলে যায়নি। আল্লাহ, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে আশেপাশে একটু নজর ঘুরিয়ে দেখে নেয়। না, কেউ দেখেনি। মানে মাঝ রাস্তায় আদ্রিতাকে অপমানিত হতে কেউ দেখে ফেলেনি। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে, এবং মনে মনে পণ করে, এই খাটাসটার সাথে জিন্দেগিতেও কথা বলবে না সে। গাল ফুলিয়ে গাড়ির পেছনে গিয়ে বসে পড়ে। অ্যানিকে নামিয়ে দেয় পাশের সিটে। হাত দুটো ব্যথা হয়ে গিয়েছে, এবার একটু ভালো লাগছে। আদ্রিতার বুঝি আজকে আশ্চর্য হওয়ার দিন। গাড়ি হতে নেমে হাঁ করে দেখছে চারপাশটা। কি সুন্দর জায়গা, ছোট ছোট বাড়ি, তবে বেশ দূরে দূরে। সূর্য মামা ডুবে গিয়েছে, আকাশটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, তবে পাখি দেখা যাচ্ছে না। এদেশে কি পাখি নেই? আবার আদ্রিতার নজর পড়ে নিজের সামনের বাড়িটির পানে। কয়তলা বাড়ি এটা? একতলা বাড়িতে কোনো গেট নেই, ফুলের বাগান নেই, শুধু কয়েকটা সবজি গাছ দেখা যাচ্ছে। আবরার তাসনিন কোথায় গেল? বাড়িতে ঢুকে পড়েছে, তবে হয়তো। আদ্রিতার পা পড়ার ভেতরে ঢোকার শব্দে তখনই দেখতে পায় দুটো মেয়ে এসেছে। জিন্স আর টি শার্ট পরেছে বোধহয় তারা। চুলগুলো ছোট ছোট এবং ব্রাউন কালার, ধবধবে ফর্সা। আদ্রিতা হাঁ করে তাকিয়ে থাকে, মনে মনে মাশাআল্লাহ আওড়ায়, এবং পরপরই হেসে হাত নাড়িয়ে হাই বলে। মেয়ে দুটো হাই বলে। যাক বাবা, এদেশের মানুষ তাহলে হাসতে জানে, আবরার তাসনিনের মতো নয়। আদ্রিতা মুচকি হেসে পা বাড়ায়, অ্যানিকে কোলে থেকে নামিয়ে বেশ অনেকক্ষণ আগেই। সে আপাতত আদ্রিতার পেছন পেছন হাঁটছে। দরজা খোলা। আদ্রিতা একটু উকিঝুঁকি মেরে ভেতরে পা রাখতেই এক মুঠো ফুলের পাপড়ি এসে পড়ে তার মাথায়। চমকে ওঠে সে।
পরপরই উচ্চস্বরে কিছু ছেলে বলে ওঠে, ওয়েলকাম আবরার। তাসনিনের বোন হাসি ফুটে ওঠে আদ্রিতার ঠোঁটে কোণে। সবাইকে সালাম দেয় একবারও, সকলে একসাথে সালাম ফেরায়। আবরার সিঙ্গেল সোফায় বসে পায়ের উপর পা তুলে ফোন ঘাঁটছে। সিয়াম হাঁ করে আদ্রিতাকে দেখছে। পিকচারের থেকেও বাস্তবে বেশি কিউট। ইস, পুরোটা একটা পুতুল। আমার নিজের টি শার্ট খুলে ছোপা মুছে আদ্রিতাকে বলে, এখানে বসুন ম্যাম। আদ্রিতা আমানের পানে এগিয়ে আসতে আসতে বলে, আমাকে ম্যাম বলতে হবে না, আমার নাম আদ্রিতা। আমাকে আদ্রিতা বলেই ডাকবেন, না হলে আদ্রি। আহাদ জবাব দেয়, আমি পরি বলে ডাকবো। ট্রাস্ট মি, তুমি পরীর মতোই সুন্দর। লাজুক হাসে আদ্রিতা। কিছু বলার জন্য হা করতে আবরার বলে, ওপরের বাঁ পাশের রুমটা তোমার, যাও। সিয়াম বলে ওঠে, সবে মাত্র আসতো, এখন বসে একটু রেস্ট নেক, তারপর না হয় যাবে রুমে। সিয়ামের কথায় সায় জানিয়ে আদ্রিতাও মাথা নাড়ে, কিন্তু আবরারের ফের শক্ত গলায় বলে, যেতে বলেছি আমি। দূর। মনে মনে আবরারকে গুষ্টির ষষ্ঠী পুজো করতে করতে নিজ কক্ষের পানে ছোটে আদ্রিতা। অ্যানি এদিকে সেদিকে ঘুরে বাসা দেখছে। ইভান খপ করে ধরে কোলে তুলে নেয় এবং বলে, আবরার কি কিউট রে তোর বোন, সাথে ক্যাটটাও কিউট। সিয়াম গিয়ে বসে পড়ে আবরারের পায়ের কাছে, দুই পা জড়িয়ে ধরে উড়োর উপর মাথা রেখে বলে, কি করলে তোর বোনকে? পটাবো ভাই, একটু পটিয়ে দে, না হয় ধরে বেঁধে বিয়ে দিয়ে দে। চোখ বন্ধ করে ফুস করে শ্বাস টানে আবরার। গভীর স্বরে বলে, সে আমার বোন নয়, বউ। নতুন উপন্যাসটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন। আর যদি দ্বিতীয় পার্ট চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে হবে, লাইক দিতে হবে, শেয়ার দিতে হবে।